11 নম্বর পার্টে আমরা দেখেছি প্যানি জানতে পেরেছিল জিনা ওই মেয়ে যে কিছু বছর আগে লির বাসায় কাজ করত যখন লি তার চোখে দেখতে পেত না, কিন্তু এখন জিনা ডোডো গ্রুপে অন্য কোনো নামে কাজ করে। এজন্য জিনাকে দেখে সে একটু চমকে ওঠে। তাই লি তাকে জিজ্ঞাসা করে, তুমি তাকে এভাবে কেন দেখছো? তো এই পার্টের শুরুতে প্যানি বলে, না কিছু না, ফোনে একজনের সাথে কথা বলছিলাম, কোনো প্রবলেম নেই। তারপর লি জিনাকে ওই বাচ্চা আর কিনিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। জিনা বলে কিনিয়া ওই এমএল এর ওয়াইফ যে ডোডো গ্রুপে কাজ করত। কিনিয়া বলছিল যে তার হাজবেন্ডের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, ডোডো গ্রুপের লোকেরা তাকে মেরে ফেলেছে। শুধু এতটুকুই না, ডোডো গ্রুপ T9 লিকেজের ব্যাপারে অনেক কিছু লুকাচ্ছে আর ডোডো গ্রুপের বিরুদ্ধে অনেক এভিডেন্সও ছিল যেটা কিনিয়ার হাজবেন্ডের ফোনের মধ্যে, কিন্তু এখন সেই মোবাইলটা মিসিং। সত্যটা সামনে আনার জন্য কিনিয়া অনেক লড়াই করছে, কিন্তু খুব কষ্টের কথা হচ্ছে কেউ তাকে সাপোর্টই করে না। আর এই ব্যাপারে আমরা জিজ্ঞাসা করার জন্য ওই উইটনেসের সাথে দেখা করতে গিয়েছিলাম আর সেও অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এখন লিও ওই মোবাইলের ইম্পর্টেন্টটা বুঝতে পারে। অন্যদিকে প্যানি তার অ্যাসিস্ট্যান্টকে বলে কোনোভাবেই যেন লি জিনা সত্যিটা জানতে না পারে, কারণ যতক্ষণ পর্যন্ত তার মধ্যে বদলা নেওয়ার আগুন আছে ততক্ষণ পর্যন্ত আমরা জীবন ভরে টাকা ইনকাম করতে পারবো। যদি লি জানতে পারে জিনাই ওই মেয়ে যাকে সে খুঁজছে, তাহলে তার মন অন্যদিকে হয়ে যাবে, তখন আমাদের উদ্দেশ্য কখনোই পূরণ হবে না। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে ম্যাডাম, আমি এই ব্যাপারে নজর রাখবো যেন জিনা সব সময় লিকে চ্যাংই ভাবে আর লিও কখনো জানতে পারবে না যে এটা ওই মেয়ে যে তার বাসায় কাজ করত। কিন্তু বন্ধুরা, তার শেষ কথাটা জিনার ভাই ধরে ফেলে। সে বলে চ্যাংয়ের আইডেন্টিটি জিনা কখনোই ধরতে পারবে না। তারপর আমরা লিকে দেখতে পাই যে তাকে কল করে আর লি জেজের কাছে চলে আসে। সেখানে গিয়ে জানতে পারে যে ডোডো গ্রুপ আর নাথানের বিরুদ্ধে সব এভিডেন্স যেগুলো লি তাকে দিয়েছিল সেই সবকিছু চার্লসের কাছে দিয়ে দিয়েছে, যে ডোডো গ্রুপের প্রতিযোগী লয়ার। লি তো অনেক অবাক হয়ে যায় যে এমন কেন করছে। তখন যে লিকে বলে, ববির লকারের মধ্যে তুমি কি কোনো মোবাইল ফোন দেখেছিলে? লি তখন তাকে সত্যিটা বলে দেয় যে হ্যাঁ দেখেছিলাম। এরপর যে তাকে বলে, আমার মনে হয় তার মধ্যে T9 এর সমস্ত ডিটেলস আছে। লি তো অবাক হয়ে যায় যে এরকম ভাবে নাথানকে কেন ফাঁসাতে চাচ্ছে। তখন চার্লস বলে, এভিডেন্সের দ্বারা আমি খুব তাড়াতাড়ি নাথানকে অ্যারেস্ট করাবো। তারপর আমরা দেখি লি জেকে তার বাসায় ছাড়তে যায়। লি তো বুঝে যায় যে অনেক ড্রিঙ্কস করেছে আর এই সুযোগে লি জেকে জিজ্ঞাসা করে, স্যার একটা কথা বলেন তো, আপনি নাথানকে কেন অ্যারেস্ট করাতে চান? যে নেশার মধ্যে বলে সে এমন একটা ভুল করেছে আর সেই ভুলের শাস্তি তো তাকে পেতেই হবে। বন্ধুরা, লি তার সব কথা রেকর্ড করে নিচ্ছিল। লি বলে, স্যার আপনি যা করছেন ডোডো গ্রুপের সাথে সেটা কি ধোঁকাবাজি নয়? যে বলে, কেমন ধোঁকাবাজ? কিছুদিন পর ডোডো গ্রুপ তো আমার হয়ে যাবে, তারপরে তুমি দেখো। এরপরে লি জেকে তার বাসায় ছেড়ে দেয় আর ওই রেকর্ড বারবার শুনতে থাকে আর ভাবে যে এই সব কিছু করার পেছনে জেজের আসল উদ্দেশ্য কি হতে পারে। তারপর আমরা জিনাকে দেখতে পাই যে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। আসলে জিনার ফ্রেন্ড একজন লয়ার। জিনা তাকে বলে, প্লিজ আপনি যদি কিনের হয়ে লড়েন তাহলে আমরা তাকে বাঁচাতে পারবো, কিন্তু সে বলে এমনিতে আমার এখন টাকার অভাব, তার উপরে তুমি চাও আমি এই কেস বিনা পয়সায় লড়ি। জিনা তাকে বলে, যদি আপনি এই কেস ফ্রিতে লড়ে দেন তাহলে ভাবেন আপনার কত নাম হবে, কিন্তু সে বলে নাম কামিয়ে আমি কি করব? এর দ্বারা আমার দুইটা রুটিও মিলবে না, এই কেস আমি লড়তে পারবো না। পরের দিন জিনা তার অফিসে যায় আর লিফটের সামনে গিয়ে ওয়েট করে, আর তখনই সেখানে নাথান আসে আর জিনাকে খুব আজব নজরে দেখে আর জিনাকে বলে, তুমি আজ খুব স্মার্ট দেখাচ্ছ। আর এইসব কিছু দূর থেকে এন্ড্রিউ দেখছিল। নাথান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, শোনো আমার একজন মেয়ে সেক্রেটারি প্রয়োজন, তাই এই জবটা তুমি জিনাকে দিয়ে দাও। কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আপনার তো আগে থেকে একটা সেক্রেটারি আছে। নাথান বলে তাকে সরিয়ে জিনাকে এই জবটা দিয়ে দাও তাড়াতাড়ি। জিনা হাসতে হাসতে বলে, না স্যার আমার সেক্রেটারি হওয়ার মধ্যে কোনো ইন্টারেস্টই নেই। যে লিফটের দরজা খুলে তখন নাথান আর তার অ্যাসিস্ট্যান্ট লিফটের ভেতরে যায়, কিন্তু জিনা যায় না। তারপরে নাথান জিদ করে জিনাকে ভেতরে ডেকে নেয়। জিনা তো অনেক ভয় পেয়ে যায় যে না জানি সে আমার সাথে কি করে, কিন্তু লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই সেখানে এন্ড্রিউ চলে আসে আর জিনা এবং নাথানের মাঝখানে দাঁড়ায়। এরকম ভাবে সে নাথানের হাত থেকে জিনাকে বাঁচিয়ে নেয়। জিনা তো অনেক খুশি হয়ে যায়। তারপরে নাথান অফিসে গেলে একটি মর্মান্তিক খবর পায় যে ডোডো গ্রুপের কেমিক্যাল প্লান্ট পরিদর্শন হতে চলেছে। নাথান তো অনেক রেগে যায় যে নোটিশ ছাড়া কে এই পরিদর্শন করছে। লোকটি বলে, আর কি করবে স্যার, আপনার প্রিয় বোন এসব করছে। নাথান তাড়াতাড়ি সিন্ডির সাথে দেখা করতে যায় যে সে আমার কাজের মধ্যে বাধা কেন দিচ্ছে। অন্যদিকে অফিসে সিন্ডি তার ছবিতে করা কমেন্ট পড়ছিল। সেখানে কিছু লোকেরা সিন্ডিকে নিয়ে নেগেটিভ কমেন্ট করেছে। তাই সিন্ডি দাঁড়িয়ে বলে, তোমরা খোঁজ নাও কে আমাকে এরকম বাজে কমেন্ট করেছে। তখনই সেখানে নাথান আসে আর সিন্ডিকে বলে, তোমাকে কে বলেছে যে ডোডো গ্রুপের কেমিক্যাল প্লান্ট পরিদর্শন করতে হবে? সিন্ডি বলে, কেউ না, কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন? পরিদর্শন তো একদমই নর্মাল ব্যাপার। কোথাও তুমি ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার তো করছো না, আর নাকি কোনো ব্ল্যাক মানি বিজনেস করো? কি করো তুমি?
নাথান একটু সামনে এগিয়ে বলে, আমার আবার কিসে ভয়, আমি তো ইমানদারি ভাবেই কাজ করি। সিন্ডি বলে, ইমানদারি ভাবে কাজ করো, ভালো কথা, তো তাহলে এখনই পরিদর্শন করা হবে। তারপরে মজুকে বলে, এখনই তাড়াতাড়ি পরিদর্শনের কাজ শুরু করো। মজু রাজি হয়ে যায়। নাথান সিন্ডিকে বলে, যখন এই কোম্পানি আমার নামে হবে তখন তোমাকে আমি দেখে নেব। সিন্ডি বলে, কোম্পানি দিয়ে আমি কি আঙ্গুল চুষে বসে থাকবো? আমারও এর মধ্যে ভাগ আছে, বুঝতে পেরেছো? এসব দেখে জে হাসতে থাকে আর বলে, আমি তো এইসবই চেয়েছিলাম। তারপর জে অ্যান্ড্রুকে বলে, দেখেছো এই দুইজন বোকাকে, খুব তাড়াতাড়ি নাথান অ্যারেস্ট হয়ে যাবে আর নাথানের জায়গা তুমি পেয়ে যাবে। তারপর আমরা চার্লসকে দেখতে পাই যে লিকে কল করে বলে নাথানকে অ্যারেস্ট করার জন্য। আর সে আরো বলে, আমাদের এভিডেন্স হিসেবে ওই ফোনের দরকার, যে ফোন ববির লকারে আছে। তুমি ক্লাবে ওই সময় যাবে যখন লোক কম থাকবে আর আমাকে ইনফরমেশন করে দিও। আমি পুলিশ নিয়ে সেখানে গিয়ে ওই ফোন বের করে নেব। এইভাবে আমরা নাথান আর ববি দুজনকেই ধরতে পারবো। লি আবার ক্লাবে যায়, কিন্তু সেদিন ক্লাবে ববি আর তার দুইটা লোক ছাড়া অন্য কেউই ছিল না। লি তাড়াতাড়ি চার্লসকে কল করে বলে, আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে চলে আসে। ববি তো চমকে ওঠে আর বলে, আমাকে কেন অ্যারেস্ট করছে? আমার বিরুদ্ধে আপনার কাছে কি এভিডেন্স আছে? তারা বলে, এভিডেন্স তো তোমার কাছেই। এটা বলে তাকে দিয়ে জোর করিয়ে লকার খুলিয়ে নেয়। কিন্তু এটা কি, লকার তো একদমই ফাঁকা। ববি তো হাসতে থাকে আর বলে, কোথায় তোমার এভিডেন্স? ঠিক তখনই ববির লোকেরা পুলিশকে ধরে নেয় আর ববি সেখান থেকে পালিয়ে যায়। লিয়ে সব ক্যামেরা দিয়ে দেখছিল। এরপর সে ববির কাছে গিয়ে বলে, বস তাড়াতাড়ি গাড়ির ভেতরে ওঠেন, না হলে ওই লোকেরা আপনার পেছনে চলে আসবে। ববিও গাড়ির জানলা দিয়ে ভেতরে ঢুকে যায়। অন্যদিকে নাথান, চেয়ারম্যান, সিন্ডি আর মুজো ওই লিফটে। তখনই নাথানের ফোন বেজে ওঠে। সে দেখে ববি কল করছে। কল করা দেখে নাথান অনেক চিন্তায় পড়ে যায় আর ভাবে, কল উঠাবো নাকি না। তখনই সিন্ডি বলে, কল ওঠাও, না হলে কেটে দাও। কখন থেকে বাজছে? নাথান সাহস করে কল উঠায় আর বলে, সরি, রং নাম্বার। তখনই ববি চিৎকার করে ওঠে আর বলে, আরে ভাই, আমি ববি, আমার অফিসে পুলিশের রেড পড়েছে, আপনি তাড়াতাড়ি আপনার অফিসের সমস্ত এভিডেন্স নিয়ে পালিয়ে যান। এই কথা শুনে নাথান চিৎকার করে ওঠে আর বলে, আরে এটা কি বলছিস তুই? তখন চেয়ারম্যান নাথানকে জিজ্ঞাসা করে, কোনো ভুল করেছিস নাকি? নাথান বলে, না বাবা, আসলে একটা জরুরি কাজ মনে পড়ে গিয়েছে। এটা বলে সে লিফট থামিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায়। তারপর সিঁড়ি দিয়ে দৌড়াতে লাগে যেখানে তার অফিস। আর যখনই চেয়ারম্যান নিচে যেতে থাকে তখনই তার সামনে থেকে চার্লস পুলিশ নিয়ে আসে আর নাথানের অ্যারেস্ট ওয়ারেন্টও বের করে। তারা চেয়ারম্যানকে বলে, আপনার ছেলে নাথান ইল্লিগাল ব্যবসা করে আর সেখান থেকে সে টাকা ইনকাম করে আর T9 কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে। চেয়ারম্যান তো বিশ্বাসই করতে পারে না যে তার ছেলে এসব করছে। তারপর তারা সবাই অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে নাথানকে ধরার জন্য আসে। তার মধ্যেই নাথান উপরে গিয়ে তার ব্ল্যাক মানির বিজনেসের সমস্ত ডকুমেন্টস লুকাতে শুরু করে দেয়। এরপর নাথানের অ্যাসিস্ট্যান্ট কিছু বল্ড পেপার সেটারের ভেতরে রাখতে গিয়েছিল, কিন্তু তখন নাথান বলে, এটাকে ডিস্ট্রয় করো না, এই লোকেরা এখনো আমাকে টাকা দেয়নি, তাই এগুলো সামলিয়ে রাখো। অ্যাসিস্ট্যান্ট বলে, পাগল হয়ে গেছেন স্যার, যদি এগুলো ডিস্ট্রয় না করা হয় তাহলে পরিপূর্ণভাবে আপনি ফেসে যাবেন। এটা বলে সে সবগুলো ডকুমেন্ট ডিস্ট্রয় করে দেয়। তারপরে ল্যাপটপে সমস্ত ফাইল ডিলিট করা হয়। ঠিক তখনই চার্লস পুলিশ নিয়ে আসে। মেঝেতে অনেক কাগজ পড়ে থাকতে দেখে, কিন্তু নাথান শান্তভাবে বসেছিল আর সে বলে, ও সরি, আমি আমার রুম পরিষ্কার করছিলাম, আমি তো জানতাম না যে আপনারা আসবেন। যাই হোক, এখানে আপনাদের আসার কারণ কি? এরপর চার্লস বলে, এই দেখো তোমার অ্যারেস্ট ওয়ারেন্ট। এটা বলে সে নাথানকে অ্যারেস্ট করে নিয়ে যায়। চেয়ারম্যান চার্লসকে বলে যে, দেখো, যদি আমার ছেলে ভুল করে তাহলে তার শাস্তি সে অবশ্যই পাবে, আর যদি আমি জানতে পারি যে তুমি তাকে বিনা দোষে ধরে নিয়ে গেছো তাহলে আমি তোমার কোম্পানির এমন অবস্থা করব যে তুমি ভাবতেও পারবে না। তারপর আমরা জেজেকে দেখতে পাই যে একদম ইনোসেন্ট ভাবে চেয়ারম্যানকে সাহস দেয় আর বলে, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, নাথানের কিচ্ছু হবে না। কিন্তু নাথানকে অ্যারেস্ট করানোর প্ল্যান তো তারই ছিল। অন্যদিকে আমরা ববিকে দেখতে পাই, যাকে লি একটা নিরালয় জায়গায় নিয়ে যায়। তখন তারা নিউজে দেখতে পায় যে নাথানকে অ্যারেস্ট করা হয়েছে। তখন ববি বলে, ভালোই হয়েছে যে আমি বেঁচে গেছি। তখন লি বলে, একটা কথা বলেন তো, পুলিশ একটা মোবাইলের বিষয় জিজ্ঞাসা করছে, তার বিষয় কি আপনি কিছু জানেন? ববি একটু চমকে ওঠে আর ভাবে এসব বিষয় এ কেন জিজ্ঞাসা করছে। ততক্ষণে লি কোনোভাবে তার হাত করাটা খুলে দেয়। তখন ববি লির ওপরে পরিপূর্ণ বিশ্বাস হয়ে যায়। লি তাড়াতাড়ি গিয়ে জেজেকে কল করে আর বলে, ওই ফোন ববির কাছে আছে, কিন্তু সে ওই ফোন কোথাও লুকিয়ে রেখেছে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি ফোনের খোঁজ নিয়ে আপনার কাছে দেব। তারপরে সে গাড়ির ভেতরে গিয়ে ববির সাথে উদ্দেশ্যহীনভাবে কথা বলে। অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই যে লয়ারের সাথে কথা বলছিল যে কেন নাথানকে অ্যারেস্ট করা হয়েছে, আসলে সে কি করেছে। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে, এসব জিজ্ঞাসা পরে করো, আগে আমার ছেলেকে ছাড়িয়ে আনো। চেয়ারম্যান তার ওয়াইফের উপরে চিৎকার করে আর বলে, তোমার আদরের ছেলে যদি কোনো ভুল নাই করে তাহলে তারা তাকে ছেড়ে দেবে, আর যদি সে কোনো ভুল করে তাহলে তার শাস্তি তাকে পেতে হবে। তার ওয়াইফ বলে, কি বলছেন আপনি? আপনার একমাত্র ছেলে সে, আর তার জন্য আপনার একটু চিন্তা নেই। যদি আপনারা কিছু না করেন তাহলে আমি আমার ভাইয়ের থেকে সাহায্য চাইব।
আর তার ভাই আসলে অন্য কেউই নয়, বরং পলিটিশিয়ান নেইল ছিল। চেয়ারম্যান তো তাকে সেখানেই বকা দেয় আর বলে, শোনো আমার কথা, যদি তাকে এই মামলার মধ্যে রাখো তাহলে আমার থেকে খারাপ কেউই হবে না, বুঝতে পেরেছো? অন্যদিকে জেজে এন্ড্রুকে বলে, দেখো নাথানকে পুলিশরা জিজ্ঞাসাবাদ করছে, টিনার লিকেজের কেসে আমরা কিনিয়াকে ফাঁসিয়ে দিয়েছি আর আমাদের প্ল্যান একদম পারফেক্ট ভাবেই চলছে। এন্ড্রু শকটের উপরে শকট হয়ে যায় আর বলে, টিনার লিকেজ আপনি করিয়েছেন? জেজে তখন বলে, হ্যাঁ অবশ্যই, আমার বডিগার্ড আছে না, সে প্ল্যান্টে গিয়ে ওই রাতে টি9 ট্যাঙ্ক খুলেছিল। এন্ড্রু ভয়ে তাকে জিজ্ঞাসা করে, আপনি এরকম কেন করছেন? এর কারণে তো একজন ওয়ার্কারের জীবন চলে গেছে, আপনি তো অবশ্যই জানেন সেটা। যে হাসে আর বলে, আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক মানুষকেই জ্বালিয়ে ফেলতে হয়, বুঝতে পেরেছো? যখন আমি তোমাকে দেখতে আমেরিকায় গিয়েছিলাম তখন তুমিও তো তোমার সৎ বাবাকে মেরে ফেলেছিলে, মনে আছে? এন্ড্রু বলে, যদি আমি তাকে না মারতাম তাহলে সে আমার মাকে শেষ করে দিত, এটা আপনার মনে আছে তো নাকি? যে তখন বলে, ওইরকম ভাবে যদি এখন আমি তাদেরকে না মারতাম তাহলে আমি ফেঁসে যেতাম, আর আমি যা করি তা আমাদের সবার ভালোর জন্যই করি। জেজের এসব কথা শুনে এন্ড্রিউ চমকে ওঠে। তারপরে জেজে এন্ড্রিউ আর জিনাকে তার নতুন প্ল্যান বলে যে এখন আমরা কিনিয়ার পক্ষে লড়বো, আর আমরা এভাবে কিনিয়াকে এমন ভাবে এই কেসে ফাঁসিয়ে দেব যে সে কখনো আর বের হতে পারবে না। পরের দিন আমরা কিনিয়াকে দেখি যে জেলে আছে, মনে হয় তারও ক্যান্সার আছে, যার জন্য সে ট্যাবলেট খাচ্ছিল। তখন জেজে তার সাথে দেখা করতে যায় আর বলে, দেখেন আপনার সাথে যা হয়েছে সেটা হওয়া উচিত হয়নি, এই জন্য সব দায়ী ডোডো গ্রুপ, তাই আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি আপনার পক্ষে কেস লড়ার সিদ্ধান্ত নিয়েছি, এই জন্য আপনি এই পেপারে সাইন করে দিন। কিনিয়াও রাজি হয়ে যায়, কারণ তার জন্য লড়ার কেউ ছিল না। কিনিয়ার সাইন করার আগে জিনার ওই ফ্রেন্ড যে একজন লয়ার সে আসে আর বলে, ম্যাডাম আমি অনেক ভেবে দেখলাম, বিনা টাকায় আমি আপনার কেস লড়তে চাই, আপনি এই পেপারে সাইন করেন। কিনিয়া তো আগে থেকেই জেজের উপরে ভরসা ছিল না, তাই সে জিনার ওই লয়ারের পেপারে সাইন করে দেয়, আর এভাবেই সে অফিসিয়ালি কিনিয়ার লয়ার হয়ে যায়। এই লয়ারের নাম হচ্ছে জন। এখন জনের একরকম ভাবে প্রুফ করতে হবে যাতে কিনিয়ার নির্দোষ প্রমাণ হয়। অন্যদিকে জিনা কিনিয়ার মেয়েকে হাসপাতালে অনেক ভালোভাবেই দেখাশোনা করে, তার খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো সবকিছুই জিনাই দেখে। কিন্তু সবকিছু দেখে এন্ড্রু অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারপরে জিনাকে টি9 কেমিক্যাল প্লান্টের কাছে দেখা যায়। আসলে জিনা জানতে চাচ্ছে যে পুলিশের কাছে কিনিয়ার ব্যাপারে এভিডেন্স দেওয়া হয়েছে সেটা কিভাবে তৈরি করা হয়েছে, আর যদি সত্যি কিনিয়া এখানে এসে টি9 ট্যাঙ্ক খুলে থাকে তাহলে সে কিরকম ভাবে এসব করেছিল। এসব কিছুর খোঁজ নিতে তাকে হবেই, তাই সে টি9 ট্যাঙ্কের কাছে যায়। কিন্তু উপরে যাওয়ার আগে সে তার জুতা খুলে রাখে, কারণ তার মনে হয় কিনিয়া হয়তো এরকমই করেছে। সে উপরে গিয়ে ওই ট্যাঙ্কের ভেলভ ঘুরিয়ে দেয়। তারপর সে গেস করে যে কিনিয়ার হাইট হিসেবে সে এখানে অনেক কষ্ট করে পৌঁছেছে। ভেলভ ঘোরানোর সময় জিনিয়ার একটা কথা মনে পড়ে। আসলে জন জিনাকে বলেছিল যে কিনিয়ার একটা স্যুট পাওয়া গেছে যেখানে টি9 এর ড্রেসেস পাওয়া গেছে। এটা কিনিয়ার বিপক্ষে একটা স্ট্রং এভিডেন্স যে সেই ভেলভ খুলেছিল। জিনা তাড়াতাড়ি জনকে কল করে আর বলে যে আমি খোঁজ নিয়েছি, আসলে কিনিয়া ভেলভ খুলেনি, ট্যাঙ্কের ভেলভ অনেক উঁচুতে, আর কিনিয়ার হাইট অনুযায়ী অনেক কষ্টে তার হাত সেখানে পৌঁছাবে। আর কিনিয়া যদি ট্যাঙ্ক খুলেও থাকে তাহলে লিকেজের পরে টি9 তার স্যুটে না বরং তার মুখে লাগা থাকবে। মনে হয় কেউ জেনে শুনে তার স্যুটের উপরে টি9 গ্যাসকে স্প্রে করেছে যাতে সে ফেসে যায়। আর যদি আমরা এসব কিছু প্রমাণ করে দেই তাহলে কিনিয়া ইনোসেন্ট প্রমাণ হবে। ঠিক তখন গার্ডের আসার শব্দ শুনতে পায় জিনা, আর সেখান থেকে সে পালিয়ে যায়, কিন্তু তার জুতা সেখানেই রেখে চলে যায়। কিন্তু ভাগ্য ভালো যে এন্ড্রু তাকে ফলো করছিল, আর সে জিনার জুতাগুলো উঠিয়ে নেয়। জিনা অনেক কষ্ট করে এসে তার গাড়ি পর্যন্ত পৌঁছায়। তখন সে সেখানে এন্ড্রু আর তার হাতে তার জুতা দেখতে পায় আর জিজ্ঞাসা করে, তুমি আমাকে ফলো কেন করছো? এন্ড্রু তখন বলে, দেখো আমার কোনো ইচ্ছা নেই তোমাকে ফলো করার, কিন্তু তুমি সব সময়ের মতো কোনো না কোনো বিপদে ফেসে যাও। তখন জিনা বলে, আমি বিপদে ফেসে গেলে তোমার কি, দিয়ে দাও আমার জুতা। এটা বলে সে জুতাগুলো নিয়ে নেয়, কিন্তু তার পায়ে অনেক ব্যথা লেগেছিল আর সেখান থেকে রক্ত বের হচ্ছিল। এন্ড্রু অনেক কেয়ার করে তার পা পানি দিয়ে ধুয়ে দেয় আর বলে কিছুক্ষণের মধ্যে ব্যথা কমে যাবে, টেনশন করো না। এন্ড্রু এর কেয়ারিং দেখে জিনার অনেক ভালো লাগে। এন্ড্রু জিনাকে বলে, এরকম অবস্থায় তুমি গাড়ি কিভাবে চালাবে, তাই চাবিটা আমাকে দাও, আমি ড্রাইভিং করে নিয়ে যাচ্ছি। তারপর এন্ড্রু গিয়ে গাড়ির দরজা খুলে আর এসে জিনাকে উঠিয়ে গাড়িতে বসিয়ে দেয়। জিনা তো এসব আজব লাগে যে সব সময় যে আমাকে বকাবকি করে, আর এখন সে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। জিনা এন্ড্রুকে বলে, তুমি তো বাইরে অনেক অ্যাটিটিউড দেখাও কিন্তু ভেতরে থেকে অনেক ভালো। তখন এন্ড্রু বলে, এরকম কিছুই না, আমার আসল রূপ তুমি এখন পর্যন্ত দেখোনি। জিনা তাকে বলে, তুমি একদম ছোট্ট বাচ্চার মতো। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে ববির সাথে একটা হোটেল রুমে আছে। আসলে ববি শহর ছেড়ে পালাতে চাচ্ছে। পুলিশের কাছে তার পক্ষে যে এভিডেন্স পাওয়া গেছে এসবের কারণে সারা জীবনের জন্য তাকে জেলে যেতে হবে। ববি তার ব্যাংক ব্যালেন্স চেক করে, তারপর সে জানতে পারে তার সব ব্যাংক ব্যালেন্স ব্যান করা হয়েছে। এখন সে একটা টাকাও বের করতে পারবে না। লিতো তাকে আরো বলে যে বস, আপনার কাছে তো এখন 1 টাকাও নেই, এসব কি হয়ে গেল?
আমি ভেবেছি আপনাকে আমি বাঁচাবো, তাহলে আপনি আমাকে অনেক টাকা দেবেন। এখন আমি কি করব? তখন ববি বলে, আরে চুপ করো, টাকা নেই তো কি হয়েছে, আমার কাছে তো ওই ফোন আছে যার মধ্যে নাথানের পক্ষে ভালো এভিডেন্স রয়েছে, এটা দিয়ে আমি নাথানকে ভয় দেখিয়ে টাকা নিতে পারবো। ব্যাস, লিয়ের কি চাই? তখনই লিয়ের কাছে একটা কল আসে আর সে ববিকে বলে, আমি আমার বন্ধুকে আপনাকে বাঁচানোর রাস্তা জিজ্ঞাসা করেছিলাম, মনে হয় সে তার ব্যাপারে কথা বলবে। এটা বলে সে ফোন নিয়ে বাইরে চলে যায়। এখানে ববি চিন্তায় পড়ে যায় যে আমার ব্যাপারে পুলিশকে ইনফরমেশন কে দিল। তার তো জেজের উপরে সন্দেহ হয়, তাই সে তাড়াতাড়ি তার গুন্ডাদের কল করে আর জেজেকে উঠিয়ে আনতে বলে। আর সে বলতে থাকে, এখন দেখো জেজে কি অবস্থা করি। ওদিকে তো লি জেজেকে কল করে আর বলে, ববিকে জাহাজে নিয়ে যাওয়ার বাহানায় আপনার কাছে নিয়ে যাব, আপনি ওকে ধরে নিন আর ওই মোবাইল আপনি কেড়ে নিন। এটা বলে লি আবারও ভেতরে যায় আর ববির সামনে অ্যাক্টিং করা শুরু করে আর বলে, বস, আমার বন্ধু চায়না যাওয়ার একটা জাহাজের টিকিট কেটে নিয়েছে, সেখানে গিয়ে আপনি সেফ থাকবেন, কিন্তু যাওয়ার আগে মোবাইলের এভিডেন্স দেখিয়ে অবশ্যই টাকা নিয়ে যান, তাহলে আমি আমার টাকা পাবো না, বুঝতে পেরেছেন? তারপরে আমরা দেখতে পাই যে তার বাসায় পৌঁছায়। ঠিক তখনই ববির লোকেরা এসে তাকে ধরে পেটায়। তারপরে ববি যেন কাকে কল করে আর বলে, ফোন ওই জায়গায় ডেলিভারি করে দাও। লি তখন জিজ্ঞাসা করে, স্যার, আসলে আপনি ওই ফোন কোথায় লুকিয়ে রেখেছেন? আপনি যদি আমাকে বলেন তাহলে আমিও কখনো আপনাদের মতো বড়লোক থেকে কিছু শিখতে পারবো। ববি তার উপর ইমপ্রেস হয়ে যায় আর বলে, আরে এটা কোনো বড় কথা নয়, আমি ওই ফোন নিয়ে গিয়ে এক জায়গায় রেখেছি এবং আমি তাকেই কল করেছি, সে ওই মোবাইলকে আমার বলা জায়গায় ডেলিভারি করে দেবে। ঠিক তখনই ববির লোকেরা কল করে আর বলে, আমরা জেজেকে উঠিয়ে নিয়েছি। তখন ববি লিকে বলে, জাহাজের কাছে যাওয়ার আগে আমাদের একটা জায়গায় যেতে হবে। এটা বলে সে লিকে নিয়ে এক জায়গায় যায়। লি লোকেশন ওদিকে চার্লস ট্যাগ করে আর ভাবে জাহাজের কাছে যাওয়া বাদ দিয়ে এরা আবার কোথায় যাচ্ছে। তখন তারাও লিয়ের গাড়িকে ফলো করে। তারপর ববি লিকে একটা বিল্ডিং এর সামনে গিয়ে গাড়ি থামাতে বলে। সেখানে ববির লোকজন জেজেকেও নিয়ে আসে। তখন ববি জেজেকে বলে, সেদিন তো অনেক অহংকার করেছিলে, এখন দেখো আমি তোমার কি অবস্থা করি। জেজে তো লিকে দেখে চমকে ওঠে। এদিকে লিও তাকে দেখে চমকে ওঠে। সেও বুঝতে পারে না যে তাকে দেখে সে কি প্রতিক্রিয়া করবে। আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পার্টি। দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর অবশ্যই আমাকে মনে রাখেন।